আজকে আমরা আলোচনা করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালের এই আইনটা নিয়ে। তো এই আইনটা বেসিক্যালি 5টা বিষয় নিয়ে আলোচনা আছে এই আইনের মধ্যে। এই 5টা বিষয়কে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি স্ল্যাম জি দিয়ে। স্ল্যাম জি একটা শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি স্ল্যাম জি। তো স্ল্যাম জির রহস্যটা কি? স্ল্যাম জির রহস্য হচ্ছে এসতে বুঝাচ্ছি আমরা সেল, এলতে বুঝাচ্ছি আমরা লিজ, ইতে বুঝাচ্ছি এক্সচেঞ্জ, এম দিয়ে হচ্ছে মর্টগেজ আর জি দিয়ে হচ্ছে গিফট। সেল, লিজ, এক্সচেঞ্জ, মর্টগেজ এবং গিফট, এই 5টা বিষয় মূলত এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আলোচ্য বিষয়। তো এই 5টা বিষয়ের আলোচনা, সেলের আলোচনা দিয়ে শুরু হয়েছে সেকশন 54 থেকে। আর 54 এর আগ পর্যন্ত যে আলোচনাগুলো আছে এগুলো হচ্ছে বেসিক আলোচনা, যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলতে আমরা কি বুঝি, তারপর কোন সম্পত্তিগুলো ট্রান্সফার করা যাবে কিংবা যাবে না, একজন আনবর্ন পার্সনের নিকট ট্রান্সফার করা যায় কি যায় না, কন্ডিশনগুলো কি কি থাকে, তারপরে হচ্ছে কিছু ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ পারফরমেন্স, ইলেকশন, ডক্ট্রিন অফ ইলেকশন, লেস পেন্ডেন্স, এই জাতীয় কিছু ডক্ট্রিন অর্থাৎ বেসিক আলোচনাগুলো হচ্ছে সেকশন 53 পর্যন্ত। আর সেকশন 54 থেকে মূলত এই 5 প্রকারের আলোচনা শুরু হয়েছে। তো যাই হোক, আজকে আমরা সেকশন 5 থেকে সেকশন 9 পর্যন্ত দেখব। তো সেকশন 5 এ প্রথমে যে আলোচনাটি এসেছে সেটা হচ্ছে ডেফিনেশন দেওয়া হয়েছে। কিসের ডেফিনেশন? ট্রান্সফার অফ প্রপার্টি বলতে আমরা কি বুঝি, এই ডেফিনেশনটা মূলত দেওয়া হয়েছে। তো সেকশন 5 এ বলা হয়েছে হোয়াট ইজ ট্রান্সফার অফ প্রপার্টি, সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়, এই আইনের অধীনে সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়। তো বলেছে ট্রান্সফার অফ প্রপার্টি মিনস অ্যান অ্যাক্ট, এটা হচ্ছে এমন একটা কাজ, বাই হুইচ, যেটা দ্বারা এ লিভিং পারসন, একজন জীবিত ব্যক্তি, কনভেজ প্রপার্টি, সম্পত্তিকে কি করতে পারে, হস্তান্তর করতে পারে, ইন প্রেজেন্ট অর ফিউচার, বর্তমানে অথবা ভবিষ্যতে, কার প্রতি, টু ওয়ান অর মোর আদার লিভিং পারসন, অন্য কোনো জীবিত ব্যক্তির প্রতি, অর টু হিমসেলফ, অথবা তার নিজের প্রতি, অর টু হিমসেলফ অ্যান্ড ওয়ান অর মোর আদার লিভিং পারসন, অথবা তার নিজের প্রতি প্লাস হচ্ছে অন্য এক বা একাধিক জীবিত ব্যক্তির প্রতি। অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা কাজ যেটার দ্বারা একজন জীবিত ব্যক্তি অন্য একজন জীবিত ব্যক্তিকে তার সম্পত্তি হস্তান্তর করতে পারে। সেটা হতে পারে বর্তমানে কিংবা ভবিষ্যতের কোনো একটা দিন থেকে ওই হস্তান্তরটা কার্যকর হতে পারে। এটি হচ্ছে মূলত সম্পত্তি হস্তান্তর। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা দেখি অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? একটা কাজ, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা অ্যাক্ট, কিরকম অ্যাক্ট, যেটা দ্বারা কনভে করা হয়। তার মানে আমরা বলতে পারি অ্যাক্ট অফ কনভিয়েন্স। কনভে মানে কি? কাউকে কোনো কিছু হ্যান্ড ওভার করা, কনভিয়েন্স, অ্যাক্ট অফ কনভিয়েন্স। অ্যাক্ট অফ কনভিয়েন্স মানে হচ্ছে কোনো কিছু কাউকে হ্যান্ড ওভার করা, হস্তান্তর করা। এখন এই আইনের অধীনে হস্তান্তর বলতে এখানে কি কনভে করবে অ্যাকচুয়ালি? তো এই আইনের অধীনে বলছে, এই আইনের অধীনে ট্রান্সফার বলতে এটা বোঝাচ্ছে না যে সব ধরনের হস্তান্তরকে বোঝাচ্ছে না। আচ্ছা, মানে হচ্ছে কোনো কিছু কারো কাছে অর্পণ করা বা কারো কাছে কাউকে কোনো কিছু, কোনো সম্পত্তি প্রদান করা, এটাই হচ্ছে অ্যাক্ট অফ কনভিয়েন্স। তো অ্যাক্ট অফ কনভিয়েন্সটা এখানে অল ইন্টারেস্ট, অর্থাৎ একটা সম্পত্তিতে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থাকে, যেমন ওনারশিপ থাকে, তারপর রাইট টু পজেশন থাকে, তারপরে হচ্ছে রাইট টু পজেশন থাকে, তারপর হচ্ছে রাইট টু ইউজুপ্রাক্ট কিংবা এনজয় করার, অর্থাৎ সম্পত্তির মালিকানা থাকে, সম্পত্তির দখল থাকে, আবার হচ্ছে সম্পত্তি ভোগ করার যে অধিকার সেরকম। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ইন্টারেস্ট।
তো সম্পত্তিটা যখন আমরা ট্রান্সফার করি, যেমন একটা জমি যখন আমি অন্য একজনের কাছে ট্রান্সফার করে দিই, তখন আমরা কি করলাম, এই জমিতে আমার আর কোনো সত্ত্ব অবশিষ্ট থাকলো না, কোনো ইন্টারেস্ট এখানে আর বাকি নেই। ঠিক আছে, এখানে আমার মালিকানা থেকে শুরু করে মালিকানাটা ট্রান্সফার করা মানে কি, এখানে আমি একই সাথে তাকে সম্পত্তিটা ভোগ করার অধিকার, সম্পত্তিটা তার দখলে থাকার অধিকার, সব কিছু আমি ট্রান্সফার করে দিলাম। এটা হচ্ছে আমরা যখন সম্পত্তি বিক্রি করি, এগুলো কিন্তু সব ট্রান্সফার হয়ে যায়। তো এই ট্রান্সফার অফ প্রপার্টি একটার অধীনে আমরা যখন অ্যাক্ট অফ কনভে করব বা ট্রান্সফার করব সম্পত্তিটা, তখন আমরা সকল ইন্টারেস্ট কিন্তু ট্রান্সফার করা এখানে শর্ত না। ঠিক আছে, এই অ্যাক্ট অফ কনভে বলতে আমরা কি বুঝাচ্ছি, সকল ইন্টারেস্টকে বোঝাচ্ছি না, সকল ইন্টারেস্ট হওয়া শর্ত না, অর্থাৎ ইন্টারেস্টটা লিমিটেড হতে পারে। কিছু ইন্টারেস্ট আমার কাছে রেখে কিছু ইন্টারেস্ট ট্রান্সফার করতে পারি, এমনও হতে পারে। যেমন কি, যেমন হচ্ছে লিজ। কোনো একটা সম্পত্তি যখন লিজ দেওয়া হয়, তখন তাকে কিন্তু সম্পত্তির মালিকানা তাকে হস্তান্তর করা হয় না। কি হস্তান্তর করা হয়? হস্তান্তর করা হয় এনজয়মেন্ট, রাইট টু এনজয়মেন্ট, অর্থাৎ তাকে সম্পত্তিটা ভোগ করার যে অধিকার, সেটা শুধুমাত্র দেওয়া হয় নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিছু টাকার বিনিময়ে তাকে আমরা কি করি, এনজয়মেন্ট, রাইট টু এনজয়মেন্ট, তাকে সম্পত্তিটা ভোগ দখল করার আমরা অধিকার দিয়ে থাকি লিজের মাধ্যমে। আবার ধরা যাক মর্টগেজ, যখন সম্পত্তি মর্টগেজ দেওয়া হয়, তখনও কিন্তু সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তিটা তাকে দেওয়া হয়, দখলটা তাকে দেওয়া হয়। এরপরে হচ্ছে কি, সম্পত্তির দখলটা তাকে দেওয়া হয়, এরপর নির্দিষ্ট সময় পরে যখন টাকা পরিশোধ করে দেওয়া হয়, ডেব্ট মানিটা যখন দিয়ে দেওয়া হয়, তখন আবার সম্পত্তিটা যে ব্যক্তি দিয়েছে সে ফেরত পেয়ে যায়। অর্থাৎ মর্টগেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মালিকানা ট্রান্সফার হচ্ছে না। তার মানে যেহেতু মর্টগেজ এবং লিজ এই আইনের অধীনে আলোচ্য বিষয়, এজন্য অ্যাক্ট অফ কনভেয়েন্স বলতে আমরা বলতে পারি যেখানে সমস্ত ইন্টারেস্ট, অল ইন্টারেস্ট ট্রান্সফার করা বুঝায় না। এখানে অল ইন্টারেস্ট হতে পারে, আবার কিছু ইন্টারেস্ট নিজের কাছে রেখে কিছু ইন্টারেস্ট ট্রান্সফার হতে পারে। এটাই হচ্ছে অ্যাক্ট অফ কনভে। অ্যাক্ট অফ কনভে বলতে সব ইন্টারেস্ট দিয়ে দিবে, বিষয়টা এরকম না। দ্বিতীয়ত হচ্ছে লিভিং পারসন। হোয়াট ইজ লিভিং পারসন বা হু ইজ লিভিং পারসন? লিভিং পারসন হচ্ছে এখানে শুধুমাত্র জীবিত ব্যক্তি বলতে আমরা যে ন্যাচারাল যে পারসন বা ন্যাচারাল যে মানুষ, আমরা আমাদের মতো যে মানুষ, সেরকম মানুষই শুধুমাত্র এখানে ইনক্লুডেড না, বরং এখানে কোম্পানি, কোনো কোম্পানি, সেটা কর্পোরেট কোম্পানি হতে পারে অথবা ইনকর্পোরেট, যেটাই হোক, কোম্পানি অন্তর্ভুক্ত। কারণ কোম্পানি হচ্ছে একটা লিগ্যাল পারসন। কোম্পানিকে এটা ফিকশন অফ ল বা আইনের কল্পনাতে, আইনের চোখে, আইনের কল্পনাতে এটাকে একটা জুরিস্টিক পারসন হিসেবে ধরা হয়। এটার একটা স্ট্যাটাস আছে অ্যাজ এ পারসন, কোম্পানির একটা স্ট্যাটাস। তাহলে কোম্পানিও এখানে অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র লিভিং পারসন বলতে শুধুমাত্র মানুষই অন্তর্ভুক্ত হবে না, বরং এখানে কি কোম্পানিও এখানে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপরে বলছে যে প্রপার্টি কি ট্রান্সফার করবে? প্রপার্টি ট্রান্সফার করবে। তো প্রপার্টি বলতে কোন ধরনের প্রপার্টি? প্রপার্টি বলতে এখানে বোঝাচ্ছে ট্রানজিবল প্রপার্টি। তিনটা বিষয় আমরা বুঝবো এখানে প্রপার্টি বলতে। একটা হচ্ছে ট্রানজিবল প্রপার্টি। ট্রানজিবল মানে কি? মানে হচ্ছে যে প্রপার্টিগুলো ধরা যায়, ছোঁয়া যায়, কিংবা যেগুলো হচ্ছে দৃশ্যমান আর কি, হ্যাঁ, ট্রানজিবল প্রপার্টি। তো ট্রানজিবল প্রপার্টি যেমন হতে পারে হাউস, যেমন হতে পারে ল্যান্ড, এগুলো হচ্ছে ট্রানজিবল প্রপার্টি। এবং হচ্ছে প্রপার্টি বলতে আমরা আরো বুঝবো হচ্ছে রাইট।
রাইট। কোন রাইটগুলো? যে রাইটসগুলো আমরা কি করতে পারি? এক্সারসাইজ করতে পারি। কোথায়? ট্রানজিবল প্রপার্টির উপরে। অর্থাৎ ট্রানজিবল প্রপার্টিতে আমরা যে রাইটগুলো এক্সারসাইজ করতে পারি ওইগুলো এই আইনের অধীনে প্রপার্টি বলতে এই রাইটগুলোকে বুঝাবে। আবার এমন রাইটস যে রাইটসগুলো আমরা ট্রানজিবল প্রপার্টিতে আমরা এক্সারসাইজ করতে পারি না, সেগুলো এই আইনের অধীনে কি প্রপার্টি হিসেবে গণ্য হবে। তো কোন রাইটগুলো আমরা এক্সারসাইজ করতে পারি? যেমন এর আগে আমি বলেছি রাইট টু এনজয়, যেমন লিজের মাধ্যমে রাইট টু এনজয় আমরা ভোগ করতে পারি সম্পত্তিটা, কিংবা রাইট টু পজেশন, হ্যাঁ, দখল করতে পারি। রাইট টু সেল, এটা বিক্রি করার অধিকার আমরা পাই। হ্যাঁ, সম্পত্তির মালিকানা যখন আমার কাছে থাকে আমি কি করতে পারি? এটা বিক্রি করার অধিকার পাই। তাহলে এই যে রাইটগুলো এক্সারসাইজ করা যায় এগুলো হচ্ছে প্রপার্টি এই আইনের অধীনে, আর যে রাইটগুলো এক্সারসাইজ করা যায় না এগুলো এই আইনের অধীনে প্রপার্টি। তাহলে প্রপার্টি বলতে আমরা বুঝি কি? ট্রানজিবল প্রপার্টি এবং ট্রানজিবল প্রপার্টির উপর যে রাইটগুলো আছে সেগুলো। ওকে, এরপরে হচ্ছে ইন প্রেজেন্ট অর ফিউচার, কখন ট্রান্সফার করা যায়? বর্তমানে অথবা ভবিষ্যতে। এখানে একটা প্রপার্টি যখন আমরা দুইভাবে ট্রান্সফার করা যায়। একটা হচ্ছে সাথে সাথে, আমি যখন সেল করে দিলাম সাথে সাথে এটা কি হয়ে গেল? ট্রান্সফার হয়ে গেল। আরেকটা হচ্ছে যেমন আমি একটা প্রপার্টি প্রথমে বললাম যে যেমন এক্সের একটা প্রপার্টি, এটা ওয়াইকে ট্রান্সফার করলো ওয়াই এর প্রতি। ওয়াইকে বললো যে লাইফ টাইম এটা তোমার কাছে থাকবে, অর্থাৎ ওয়াই যতদিন জীবিত থাকে এটা ওয়াইয়ের কাছে থাকবে। এরপর ওয়াই যখন মারা যাবে তখন এটা চলে আসবে বি এর কাছে। ঠিক আছে? তাহলে এই যে এক্স এর সম্পত্তিটা ওয়াইকে দিল এটা হচ্ছে প্রেজেন্ট, মানে সাথে সাথে এটা ট্রান্সফার করা হয়ে গেছে। আবার ওয়াই মারা গেলে সেটা বি এর কাছে যাবে, এটা কিন্তু এক্স থেকে বি এর কাছে সরাসরি ট্রান্সফার হয় নাই, এটা হচ্ছে ফিউচারে, ইন ফিউচারে এটা বি এর কাছে যাবে। তার মানে ট্রান্সফারটা প্রেজেন্টও হইতে পারে আবার ফিউচারও হতে পারে। ঠিক আছে? ইন প্রেজেন্ট আর ফিউচার বলতে বোঝাচ্ছে ট্রান্সফারটা ইফেক্টিভ হবে, ট্রান্সফারটা কার্যকর হতে পারে বর্তমানের কোনো একটা সময়, কিংবা এটা ভবিষ্যতের কোনো একটা তারিখ থেকেও কার্যকর হতে পারে বা ভবিষ্যতেও কার্যকর হতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে লিভিং পারসন টু লিভিং পারসন। লিভিং পারসন তো সম্পত্তি ট্রান্সফার করতে পারে, কিন্তু যাকে ট্রান্সফার করবে, যার প্রতি ট্রান্সফার করবে সেও কি হতে হবে? লিভিং পারসন হতে হবে। টু লিভিং পারসন অর্থাৎ যে ট্রান্সফার করছে সেও লিভিং, মানে জীবিত হইতে হবে, যাকে ট্রান্সফার করতেছে, যার প্রতি ট্রান্সফার করতেছে সেও লিভিং পারসন হতে হবে, দুজনই জীবিত ব্যক্তি হতে হবে। তাহলে আমরা বলতে পারি এই আইনের অধীনে উইল এই আইনের অধীনে কি হবে না? এক্সিকিউট হবে না। কারণ উইলটা কার্যকর হয় যে ব্যক্তি উইল করবে তার মৃত্যুর পরে। তাহলে মৃত্যুর পরে ট্রান্সফারটা কার্যকর হচ্ছে। মৃত্যুর পরে সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে উইলের প্রপার্টিটা কি হবে? হস্তান্তর হবে। তাহলে যখন সম্পত্তিটা হস্তান্তর হচ্ছে তখন কিন্তু যে ট্রান্সফার করেছে সে মৃত, অতএব সে লিভিং পার্সনের অন্তর্ভুক্ত হচ্ছে না। এজন্য হচ্ছে কি উইলটা এ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আলোচ্য বিষয় না। আবার যার প্রতি ট্রান্সফার করতেছে সেও লিভিং পার্সন হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এখনো দুনিয়াতে আসে নাই, আনবর্ন চাইল্ড, তার প্রতি সরাসরি, আবার বলছি তার প্রতি সরাসরি ট্রান্সফার করা যায় না। এটা আমরা পরে পড়ব যে একজন আনবর্ন পার্সনের প্রতি কিভাবে আমরা সম্পত্তি দিতে পারি। সরাসরি কিন্তু দেওয়া যাবে না, কি মাধ্যমে দিতে হবে সেটা আমরা সেকশন 13-14 যখন পড়ব তখন আমরা জানতে পারবো। যাই হোক, তাহলে এই হচ্ছে সংজ্ঞা।
এরপর আমরা সেকশন 6 এ চলে যাই। সেকশন 6 এর আগে একটা কেস আমি দেখতে পাচ্ছি এখানে। জসুমাল ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট রিহ্যাব ডিপার্টমেন্ট 1961 সালের মামলা। এই মামলার মূল কথা হচ্ছে উইলটা এই আইনের অধীনে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আলোচ্য বিষয় না। কারণ সেকশন 5 এ যে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞার যে মর্ম বা এই সংজ্ঞার যে এরিয়া, সীমানা, এটার মধ্যে উইলটা পড়তেছে না। এজন্য জসুমাল ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট রিহ্যাব ডিপার্টমেন্ট, এখানে এই মামলা বলা হয়েছে যে উইলটা এই মামলার আলোচ্য বিষয় না। ঠিক আছে? সেকশন 6 এ যেটা বলা আছে, কোন ধরনের প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো এবং কোন ধরনের প্রপার্টি পারবো না। তো সেকশন 6 এর শুরুতে বলে দেওয়া হয়েছে যে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড। যে কোনো ধরনের প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো। এটা হচ্ছে জেনারেল রুল। যে কোনো ধরনের প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো। তবে বলে দিছে except as otherwise provided by this act। যদি এই আইন দ্বারা অথবা এনি আদার ল, অন্য কোনো আইন দ্বারা কোনো বিধিনিষেধ থাকে, এই আইন দ্বারা অথবা অন্য কোনো আইন দ্বারা যদি কোনো বিধিনিষেধ থাকে, সেগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে? সাধারণত আমরা সব ধরনের প্রপার্টি ট্রান্সফার করতে পারি। তবে এই আইনে অন্য কোনো কিছু বলা থাকলে কিংবা অন্য কোনো আইনে যদি ডিফারেন্ট কিছু বলা থাকে, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। ঠিক আছে? তো আমরা দেখি এই আইনের অধীনে কোন প্রপার্টিগুলো আমরা ট্রান্সফার করতে পারবো না, সেটাও সেকশন 6 এ বলা আছে যে হোয়াট প্রপার্টি ক্যান নট বি ট্রান্সফার। কোন প্রপার্টি আমরা চাইলেও ট্রান্সফার করতে পারবো না। প্রথম বলছে যে চান্স অফ হেয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু অ্যান এস্টেট। অর্থাৎ সহজভাবে বললে, ধরা যাক কোনো একটা প্রপার্টি, এই প্রপার্টির মালিকানা আমার বর্তমানে নেই, তবে একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে আমি এই প্রপার্টির মালিক হইতে পারি, আমার একটা চান্স আছে। এটাকে বলে স্পেস সাকসেশন, হোপ ফর সাকসেশন। আমার একটা আশা আছে যে আমি এই প্রপার্টিতে একটা সময় কি হতে পারি, মালিক হতে পারি, কিন্তু আমি এখন মালিক না। তাহলে যেটার আমি এখন মালিক না কিন্তু ভবিষ্যতে আমি কখনো মালিক হইতে পারি, চান্স আছে, এই ধরনের প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো না। যেমন একটা উদাহরণ দিই, মুসলিম আইনে যখন মুসলিম আইনে একজন পিতা সে মারা গেল, ধরা যাক আমরা ধরতে পারি যে করিম মিয়া তিনি মারা গেলেন, তার একজন করিম মিয়া আমরা ধরলাম, কেতে সংক্ষেপে দিলাম করিম, সে তার একজন মেয়ে রেখে মারা গেলেন, মেয়ে ধরা যাক এম, তার মেয়ে রেখে মারা গেলেন, কিংবা হচ্ছে আচ্ছা মারা গেলেন বিষয়টা এরকম না, সে জীবিত। ঠিক আছে? করিম মিয়ার একজন মেয়ে আছে এবং হচ্ছে তার একজন ওয়াইফ আছে। করিম মিয়ার মেয়ে এবং ওয়াইফ আছে, তার কোনো ছেলে নেই। করিম মিয়ার ভাই হচ্ছে ধরা যাক রহিম মিয়া, তারা দুজন হচ্ছে কি ভাই। এখন করিম মিয়ার আছে কি একজন মেয়ে আছে, একজন ওয়াইফ আছে। এমন অবস্থায় যদি করিম মিয়া মারা যায়, তাহলে সম্পত্তির একটা অংশ কিন্তু কি পাবে, করিম মিয়ার ভাই রহিম মিয়াও একটা অংশ পাবে। যেহেতু তার কোনো ছেলে নেই, তার মেয়ে একটা, তার ওয়াইফ, আর পাশাপাশি হচ্ছে কি আসাবা হিসাবে তার ভাই রহিম মিয়াও কি পাবে, সম্পত্তি পাবে। তাহলে এটা হচ্ছে তার একটা প্রত্যাশা, আশা। এখন রহিম মিয়া ভাবলো আমি তো করিম মিয়া ধরা যাক এখানে 4 কাঠা জমি আছে, রহিম মিয়া ভাবলো যে এই জমিটার একটা অংশ তো আমি পাইতে পারি, সুতরাং এই অংশটা আমি কি করে দিই, ট্রান্সফার করে দিই। না, এটা ট্রান্সফার করতে পারা যাবে না। এটা হচ্ছে কারণ কি, কারণ করিম মিয়ার যে কোনো মুহূর্তে কি হতে পারে, একটা ছেলে সন্তান হতে পারে, অথবা করিম মিয়া তার মৃত্যুর আগে তার জীবদ্দশায় পুরো সম্পত্তিটাই তার মেয়েকে দিয়ে যেতে পারে, উইল করে যেতে পারে, এমনও হতে পারে। তাহলে হোপ ফর সাকসেশন, যেটা আমি লিগেলি এখনো হেয়ার না, যেটা আমি লিগেলি উত্তরাধিকারী
না, ওই সম্পত্তিটা আমি কি করতে পারবো না? ট্রান্সফার করতে পারবো না। একইভাবে নিচের অংশে বলা হয়েছে চান্স অফ আ রিলেশন অবটেইনিং আ লিগেসি অন ডেথ অফ কিন্সম্যান। অর্থাৎ উইলের যে মানে লিগেসি বা উইলের সম্পত্তি পাওয়ার যে একটা চান্স থাকে, উইলের সম্পত্তি পাওয়ার একটা চান্স থাকে, যেমন এ এবং বি। ঠিক আছে, এ বি কে ধরা যাক এখানে একটা সম্পত্তি, এই সম্পত্তিটা এ কি করছে, বি কে উইল করে দিছে। এখন উইল কার্যকর হয় কখন? মৃত্যুর পরে। এ যখন মারা যাবে তখন বি সম্পত্তিটা পুরোপুরি পাবে। কিন্তু এ যখন জীবিত তখন কিন্তু বি সম্পত্তির মালিকানা পায় নাই। অর্থাৎ উইল যখন করেছে তখন বি সম্পত্তিটা পাবে এরকম একটা সম্ভাবনা, পসিবিলিটি আছে। কিন্তু এর মৃত্যুর আগ পর্যন্ত এটা কি শিওর না যে সে পাবে, এটা হচ্ছে একটা পসিবিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে একটা চান্স বা পসিবিলিটি। তো এখন বি কিন্তু চাইলে ওই উইলের সম্পত্তিটা কি করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না। ঠিক আছে, এ মারা যাবে, তারপরেই বি এটার সম্পত্তিটার কি হবে, পূর্ণ, সে পুরোপুরি মালিকানা সে পাবে। কারণটা হচ্ছে এর জীবদ্দশায় বি যদি এটা ট্রান্সফার করে দিতে চায়, এটা কিন্তু ট্রান্সফার করতে পারে। কারণ হচ্ছে এ যে কোনো মুহূর্তে উইলটা ব্যাক নিতে পারে, রিটার্ন নিতে পারে। এই জন্য বলা হয়েছে যে উইলের মাধ্যমে যে চান্সটা থাকে সেটাও, সেই সম্পত্তিটাও ট্রান্সফার করা যাবে না। এরপরে বলছে এনি আদার মেয়ার পসিবিলিটি অফ আ লাইক নেচার। এই ধরনের আরও যত সম্পত্তি আছে, যেমন লটারির মাধ্যমে, কেউ একজন লটারির মাধ্যমে কোনো একটা প্রপার্টি সে পাবে। এটা হচ্ছে একটা পসিবিলিটি। সে চাইলে ওইটা অগ্রিম কি করতে পারবে না, ট্রান্সফার করে দিতে পাওয়ার পরে সেটা পারবে। কিন্তু পাওয়ার একটা পসিবিলিটি আছে, সেই সম্পত্তি সে ট্রান্সফার করতে পারবে না। এরপরে বলছে রাইট অফ রি এন্ট্রি। রাইট অফ রি এন্ট্রি ট্রান্সফার করা যায় না। রাইট অফ রি এন্ট্রি অর্থাৎ কোনো একটা সম্পত্তি যখন মর্টগেজ দেওয়া হয়, তো মর্টগেজের টাকা পরিশোধ করে দেওয়ার পরে, অথবা লিজ, আচ্ছা লিজের উদাহরণটা দিই। কোনো একটা প্রপার্টি লিজ দিলাম, ধরা যাক 1 বছরের জন্য। তো 1 বছর পরে সম্পত্তি টাকাটা যখন আমি পরিশোধ করে দিব, তখন সম্পত্তিতে আমার এন্ট্রি করার অধিকার প্রতিষ্ঠিত হবে। এটাকে বলা হচ্ছে রি এন্ট্রি, পুনরায় প্রবেশ করা। এই রি এন্ট্রির অধিকার, শুধুমাত্র রি এন্ট্রির অধিকারটা কি করা যায় না, ট্রান্সফার করা যায় না। এরপরে বলা হয়েছে যে ইজমেন্ট রাইট ক্যান নট বি ট্রান্সফার্ড। ইজমেন্ট রাইট, হোয়াট ইজ ইজমেন্ট রাইট? ইজমেন্ট রাইট হচ্ছে, যেমন রাইট টু ওয়ে বলতে পারি, চলাচলের অধিকার। ইজমেন্ট রাইট হচ্ছে রাইট টু ওয়াটার, পানির অধিকার। তারপর হচ্ছে এই ধরনের যত রাইট আছে, লাইট, রাইট অফ বা রাইট টু লাইট, গেট রাইট। তারপরে হচ্ছে ইজমেন্ট রাইট বলতে আমরা আর কি বুঝি, রাইট টু এয়ার, বাতাস পাওয়ার অধিকার। শুধুমাত্র এই অধিকারটা ট্রান্সফার করা যায় না। যেমন রাইট টু ওয়ে দিয়ে একটা উদাহরণ দিই ইজমেন্ট রাইটের। যেমন একটা বাড়ি বা একটা বাড়ির এই বাড়িতে আসার জন্য এভাবে একটা রাস্তা আছে। এই যে বাড়িতে আসার জন্য, চলাচলের জন্য রাস্তাটা, এটাকে বলা হচ্ছে ইজমেন্ট রাইট। তা আমি চাইলে শুধুমাত্র এই পথটাকে ট্রান্সফার করতে পারবো না। এটা হচ্ছে চলাচলের রাস্তা, এটাকে বলা হচ্ছে ইজমেন্ট রাইট। শুধুমাত্র চাইলে এই রাস্তাটাকে আমি ট্রান্সফার করতে পারবো না। ঠিক আছে, আবার কোনো একটা ধরা যাক বাড়ি বা একটা প্লটের মধ্যে
সিঁড়ি থাকে, এই বাড়িটাতে উঠার জন্য সিঁড়ি আছে। ওকে, এই শুধুমাত্র এই সিঁড়িটাকে বলা হচ্ছে ইজমেন্ট রাইট, চলাচলের জন্য যেই রাস্তাটা সিঁড়ি, শুধুমাত্র সিঁড়িটাকে আমি চাইলে ট্রান্সফার করতে পারবো না। শুধুমাত্র সিঁড়ি কি কেউ সেল করতে পারে? পারে না। এই জন্য বলছে চলাচলের রাস্তা কিংবা হচ্ছে এই রাইট টু ওয়াটার, পানি পাওয়ার যে অধিকার, কিংবা হচ্ছে রাইট টু এয়ার, বাতাস, এগুলো হচ্ছে ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইট কখনো ট্রান্সফার করা যায় না। তারপর হচ্ছে ইন্টারেস্ট ইন প্রপার্টি রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড ইন ইটস এনজয়মেন্ট। অর্থাৎ কোনো একটা প্রপার্টিতে যদি কোনো একটা প্রপার্টি ভোগের ক্ষেত্রে কিংবা এনজয় করার ক্ষেত্রে, এনজয়মেন্টের ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিকশন থাকে, সেইটা ট্রান্সফার করা যায় না। যেমন রেন্ট হাউস, কোনো একটা বাসা আমি ভাড়া নিলাম, কি নিলাম? ভাড়া নিলাম। তো ভাড়া বাসাটাকে আমি ট্রান্সফার করতে পারবো, সেল করতে পারবো? পারবো না। কিংবা কাউকে মর্টগেজ দিতে পারবো? পারবো না। এটাকে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড। এই ভাড়া বাসাটা ক্ষেত্রে, এনজয়মেন্টের ক্ষেত্রে আমার কি রেস্ট্রিকশন আছে। কিংবা আমি বলতে পারি প্রিএমশন, রাইট টু প্রিএমশন, এগুলো আমরা ট্রান্সফার করতে পারি না। রাইট টু প্রিএমশন, প্রিএমশনের অধিকার, এই প্রিএমশনের অধিকার, এগুলো আমরা ট্রান্সফার করতে পারি না। এই জন্য বলা হচ্ছে যে রেস্ট্রিক্টেড প্রপার্টিতে, প্রপার্টির এনজয়মেন্টের ক্ষেত্রে যে জিনিসটির রেস্ট্রিকশন আছে, এমন প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো না। এরপর হচ্ছে রাইট টু ফিউচার মেনটেন্যান্স। মেনটেন্যান্সটা হচ্ছে একটা পার্সোনাল রাইট। যেমন কোনো একজন বিধবা নারী, তার মেনটেন্যান্স পাওয়ার যে অধিকারটা, সেটা সে ট্রান্সফার করতে পারবে না অন্য কারো কাছে। কিংবা কোনো একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মেনটেন্যান্স পাওয়ার অধিকার আছে, সে ওই স্ত্রী চাইলে তার মেনটেন্যান্সের যে রাইটটা, সেটাকে সে অন্য কারো কাছে ট্রান্সফার করে দিতে পারে না। তারপর হচ্ছে রাইট টু সু, কিংবা মামলা করার অধিকার। কারো মামলা করার অধিকার, এটা সে ট্রান্সফার করতে পারে না। ঠিক আছে, যে অ্যাগ্রিভড, সংক্ষুব্ধ, তাকে মামলা করতে হবে। পাবলিক অফিস, সরকারি কোনো পদ পদবি কিংবা হচ্ছে স্যালারি অফ পাবলিক অফিসার, কোনো পাবলিক অফিসারের স্যালারি সে এটা ট্রান্সফার করতে পারে না। ধরা যাক একজন পুলিশ, সে মানে সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বিসিএস এর মাধ্যমে একজন পুলিশ অফিসার হলো। সে বিসিএস পরীক্ষার মাধ্যমে একজন পুলিশ অফিসার হলো। তো এটা কি? এটা হচ্ছে তার পাবলিক অফিস, এটা একটা সরকারি পদ। সে চাইলে এটা, ধরা যাক তার ভাই কিংবা তার কোনো ঘনিষ্ঠ জনকে, বন্ধুকে দিয়ে ট্রান্সফার করে দিল, যে আমি আমার পদটা কি করে দিলাম, এই আমার বন্ধুকে ট্রান্সফার করে দিলাম, এই সুযোগ নেই। একইভাবে সরকারি যে স্যালারিটা আছে, অফিসারদের, সরকারি কর্মকর্তাদের যে স্যালারি পায়, এই স্যালারিটা কাউকে ট্রান্সফার করা যায় না, এটা তার ব্যক্তিগত অধিকার। স্টাইফেন্ড, মিলিটারি কিংবা নেভাল, এয়ারফোর্সেস কিংবা সিভিল পেনশনার যারা আছেন, হ্যাঁ, তাদের যে স্টাইফেন্ডটা দেওয়া হয়, এগুলো ট্রান্সফার করা যায় না। এরপরে বলছে যে নো ট্রান্সফার ক্যান বি মেড হুইচ ইজ অপোজ টু নেচার অফ ইন্টারেস্ট। যে প্রপার্টিটা নেচার অফ ইন্টারেস্টের বিপরীত, ওইটা ট্রান্সফার করা যায় না। অর্থাৎ নন ট্রান্সফারেবল যেটা, যেমন আমাদের যে অক্সিজেন আমরা শ্বাস নিচ্ছি, হ্যাঁ, এটা আমরা অক্সিজেন, প্রাকৃতিক যে অক্সিজেন, এটা নন ট্রান্সফারেবল, এটা ট্রান্সফার করা যায় না। এই ধরনের কোনো কিছু কি করা যাবে না, ট্রান্সফার করা যাবে না। তারপর অপোজ টু নেচার অফ ইন্টারেস্ট বলতে আমরা আরো বুঝছি, যেমন লাইট, আলো, আমরা যে আলো পাচ্ছি, দিনের আলো, এগুলো কি কেউ ট্রান্সফার করতে পারে? পারে না, এগুলো প্রাকৃতিক। তো এগুলো হচ্ছে ট্রান্সফারের অযোগ্য, এগুলো ট্রান্সফার করা যাবে না। এরপর আরো কিছু বিষয় আছে, যেমন আনলফুল অবজেক্ট যদি থাকে, কিংবা আনলফুল কনসিডারেশন। আনলফুল অবজেক্ট বা কনসিডারেশন থাকলে সেই প্রপার্টিগুলো ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ
বেআইনি উদ্দেশ্য, আনলফুল অবজেক্ট মানে হচ্ছে বেআইনি উদ্দেশ্য। পরের স্লাইডে আমরা একটু দেখি। আনলফুল অবজেক্ট কিংবা কনসিডারেশন যদি থাকে সেটা কি ওই প্রপার্টিটা ট্রান্সফার করা যাবে না। এখন আনলফুল অবজেক্ট বলতে কি বোঝায় সেটা বলা আছে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 23 এটা স্পষ্ট করা আছে, এটা আমরা একটু পরেই দেখব। লাস্ট হচ্ছে পারসন লিগালি ডিসকোয়ালিফাইড টু বি ট্রান্সফারি, যেই ব্যক্তি সম্পত্তি গ্রহণ করতে, ট্রান্সফারি মানে হচ্ছে যার প্রতি সম্পত্তিটা ট্রান্সফার করা হচ্ছে সে যদি আইনগতভাবে অযোগ্য হয়, ডিসকোয়ালিফাইড হয়, তাহলেও ট্রান্সফার করা যাবে না। আচ্ছা, সেকশন 23টা আমরা একটু দেখি। সেকশন 23-এ আনলফুল অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। হোয়াট ইজ আনলফুল অবজেক্ট, এটা একটু ক্লিয়ার করার জন্য সেকশন 23টা লাগবে আমাদের। আচ্ছা, সেকশন 23টা এখানে আসে নাই, হোয়াটএভার। আচ্ছা, সেকশন 23-এ বলা হয়েছে বেসিক্যালি 5টা বিষয়। 5টা বিষয়কে আনলফুল অবজেক্ট হিসেবে বলা হয়েছে। ফরবিডেন বাই ল, প্রথম হচ্ছে আইনগতভাবে কোনো কিছু নিষেধ আছে, এরকম কোনো ম্যাটারে, এরকম কোনো কিছুর বিনিময়ে কিংবা এরকম কোনো কিছুর জন্য যদি কি করা হয়, সম্পত্তিটা ট্রান্সফার করা হয়, ওই ট্রান্সফারটা ভ্যালিড হবে না। এরপরে যদি ওই সম্পত্তি ট্রান্সফারটাকে এমন ট্রান্সফার করতেছে এমন কিছুর বিনিময়ে যেটা যদি পারমিট করা হয়, তাহলে আইনের কোনো বিধান লঙ্ঘন হয়। ডিফিট দ্য প্রভিশন অফ ল, আইনের কোনো বিধান যদি লঙ্ঘন হয় এমন যদি হয়, কিংবা ট্রান্সফারটা যদি ফ্রডুলেন্টলি হয় বা প্রতারণাপূর্ণ কোনো কিছু থাকে। 4 নম্বর হচ্ছে অন্য কোনো ব্যক্তির প্রপার্টি কিংবা অন্য কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো বিষয় যদি থাকে। 5 নম্বর হচ্ছে ইমোরাল, অনৈতিক কিংবা অপোজ টু পাবলিক পলিসি, অনৈতিক কোনো কিছু যদি সেখানে থাকে তাহলে সেটাও আনলফুল হবে। এই 5টা বিষয় বলা হয়েছে এই কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 23-এ আনলফুল অবজেক্ট বা আনলফুল কনসিডারেশন বোঝানো হয়েছে। এরপর সেকশন 7-এ বলা হয়েছে কারা ট্রান্সফার করতে পারবে, ট্রান্সফারের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কারা। তো কারা ট্রান্সফার করতে পারবে, এখানে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে 2টা কন্ডিশন, 2 ধরনের ব্যক্তি সম্পত্তি ট্রান্সফার করতে পারবে। নাম্বার 1 হচ্ছে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, যারা কন্ট্রাক্ট করার যোগ্য, চুক্তি করার যোগ্যতা যার আছে সে এই আইনের অধীনে সম্পত্তি ট্রান্সফার করতে পারে। 2 নম্বর হচ্ছে অথরাইজ টু ডিসপোজ অফ ট্রান্সফারেবল প্রপার্টি নট হিজ ওন, অর্থাৎ যার পারমিশন আছে, অথরাইজ মানে হচ্ছে যার পারমিশন আছে, অনুমতি আছে টু ডিসপোজ ট্রান্সফারেবল প্রপার্টি কি করার, ট্রান্সফার করার, নট হিজ ওন যেটা তার নিজের নয়, অর্থাৎ এমন কোনো ব্যক্তি সম্পত্তিটা তার নিজের নয় কিন্তু ওই সম্পত্তিটা তার ট্রান্সফার করার কি আছে, অনুমতি আছে, তাহলে এমন ব্যক্তিও সম্পত্তি ট্রান্সফার করতে পারে। এটা আমরা পাবো সেকশন 38 এবং সেকশন 41 যখন পড়বো, সেখানে আমরা দেখব যে অন্য কোনো ব্যক্তিকে কর্তৃত্ব দেওয়া যায় যে তুমি আমার সম্পত্তিটা বিক্রি করতে পারো, এরকম। সেকশন 38-এ আমরা অথরাইজ পারসনের ব্যাপারটা পড়বো। আবার হচ্ছে সেকশন 41-এ আমরা পড়বো অস্টেনসেবল ওনার, সেখানে বলা আছে যে কিভাবে আমরা এই 2 নম্বর পয়েন্টটা আমরা এই 38 এবং 41-এ দেখতে পারবো বিস্তারিত। আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, চুক্তি করার যোগ্যতা কার কার আছে, এটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদেরকে যেতে হবে চুক্তি আইনে যেয়ে দেখতে হবে যে কার কার চুক্তি করার যোগ্যতা আছে। তো চুক্তি আইনের 11 ধারায়, কন্ট্রাক্ট অ্যাক্টের 11 ধারায় এই বিষয়টা বলা আছে যে কে কে চুক্তি করতে পারবে। যারা চুক্তি করতে যোগ্য তারাই এই ট্রান্সফার অ্যাক্টের অধীনে সম্পত্তি ট্রান্সফার করতে যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড। প্রথম হচ্ছে এজ অফ মেজরিটি, যে কিনা এজ অফ মেজরিটি বা প্রাপ্তবয়স্ক হয়, পরিপূর্ণ বয়সে যে পৌঁছায় সে। এখন এজ অফ মেজরিটি বলতে কি বোঝায় এটা আলাদা আলোচনা, এটা পরে আসতেছি। দ্বিতীয় হচ্ছে সাউন্ড মাইন্ড, যে মানে পাগল না, সুস্থ সবল মানুষ, পাগল হতে পারবে না, অচেতন হতে পারবে না এমন কোনো মানুষ হবে না, সাউন্ড মাইন্ড হতে হবে। তারপর হচ্ছে নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল, অর্থাৎ অন্য কোনো আইন দ্বারা তার কোনো বিধিনিষেধ নাই। এই 3 প্রকারের ব্যক্তি
কন্ট্রাক্টের অধীনে এই 3 প্রকারের ব্যক্তিকে বলা হচ্ছে কি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট বা চুক্তি করার যোগ্য, কন্ট্রাক্ট করার যোগ্য। এরা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের অধীনে সম্পত্তি হস্তান্তর করতেও যোগ্যতা সম্পন্ন। এজ অফ মেজরিটি বলতে কি বোঝায়? এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে মেজরিটি অ্যাক্টে। আচ্ছা, মেজরিটি অ্যাক্টের সেকশন 3-এ বলা হয়েছে যে এজ অফ মেজরিটি হচ্ছে 18 বছর। কত বছর? 18 বছর। একজন ব্যক্তি যখন 18 বছরে পৌঁছায় তখন তাকে এজ অফ মেজরিটি হিসাবে ধরা হয়। তাহলে এই গেল হচ্ছে এই সেকশন 7-এর আন্ডারে এই ব্যক্তিগুলো কি করতে পারবে? সম্পত্তি ট্রান্সফার করতে পারবে। এরপর সেকশন 8। সেকশন 8-এ বলা হয়েছে অপারেশন অফ ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফারটা কিভাবে কার্যকর হবে বা কিভাবে ট্রান্সফারটা হবে। বলেছে যে ট্রান্সফার অফ প্রপার্টি passes forthwith all the interest of transferring to the transferring. ট্রান্সফার অফ প্রপার্টি কি করে? সকল ইন্টারেস্ট, অর্থাৎ একটা সম্পত্তিতে যত ইন্টারেস্ট আছে সব ইন্টারেস্ট কি করে দেয়? পাস করে দেয়। কার নিকটে? ট্রান্সফারের নিকটে। কখন? ফোর্থউইথ। ফোর্থউইথ মানে হচ্ছে ইমিডিয়েট, সাথে সাথে। সাথে সাথে কি করে দেয়? ট্রান্সফার করে দেয়। অর্থাৎ ট্রান্সফারটা কখন অপারেট হয়? সাথে সাথে, ফোর্থউইথ অল ইন্টারেস্ট, সমস্ত ইন্টারেস্ট ট্রান্সফার হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো একটু আগে সেকশন 5-এ পড়লাম যে অল ইন্টারেস্ট ট্রান্সফার করাটা বাধ্য না। কিছু আমরা লিমিটেড ইন্টারেস্টও কি করতে পারি? ট্রান্সফার করতে পারি। যেমন লিজের ক্ষেত্রে আমরা অল ইন্টারেস্ট ট্রান্সফার করি না। উত্তরটা হচ্ছে যেখানে অল ইন্টারেস্ট বললেও নিচে একটা কথা আছে যে আনলেস আ ডিফারেন্ট ইন্টেনশন ইজ এক্সপ্রেসড অর নেসেসারিলি ইমপ্লাইড। যদি কোনো এক্সপ্রেস অথবা ইমপ্লাইড কোনো ইন্টেনশন থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এছাড়া সাধারণ নিয়ম হচ্ছে অল ইন্টারেস্ট কি হয়? ট্রান্সফার হয়। তাহলে অল ইন্টারেস্ট ট্রান্সফার হয়, সাথে কি ট্রান্সফার হয়? বলছে লিগ্যাল ইনসিডেন্ট দেয়ার অফ অ্যান্ড ইন লিগ্যাল ইনসিডেন্ট দেয়ার অফ, এবং লিগ্যাল ইনসিডেন্টস যেগুলো থাকে ওইগুলো কি হয়? সাথে সাথে ট্রান্সফার হয়। এবং লিগ্যাল ইনসিডেন্টসটা কি? প্রশ্ন হচ্ছে লিগ্যাল ইনসিডেন্টসটা কি? তো লিগ্যাল ইনসিডেন্টসটা হচ্ছে যেমন একটা জমি, একটা ল্যান্ড যদি আমি ট্রান্সফার করি, এই ল্যান্ডের সাথে আরও বেশ কিছু বিষয় জড়িত থাকে। যেমন আমি একটু আগে বললাম যে ইজমেন্ট রাইট, ইজমেন্টের বিষয়গুলো জড়িত থাকে। একটা জমিতে যাওয়ার জন্য রাস্তা থাকে, অথবা ওই জমিতে পানি সেচ দেওয়ার জন্য পানি সেচের লাইন থাকে। এগুলো হচ্ছে ইজমেন্ট বিষয়। তো একটা জমি যখন আমি ট্রান্সফার করতেছি এগুলো অটোমেটিক কি হচ্ছে? ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে লিগ্যাল ইনসিডেন্স। আবার একটা জমির সাথে জড়িত আছে যেমন রেন্ট এবং প্রফিট। এই জমি যখন ট্রান্সফার করে দিচ্ছি তখন সেখান থেকে আমি কি পাচ্ছি? ওই জমিতে ফসল ফলাই আমি কি করতে পারি? প্রফিট গেইন করতে পারি। আবার ওই জমির যে রেন্ট, মানে যেই খাজনা দিতে হয় বা সরকারকে যে ট্যাক্স দিতে হয়, এই এই জিনিসটাও অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে লিগ্যাল ইনসিডেন্স। ঠিক আছে? অথবা পার্মানেন্টলি কোনো কিছু যদি অ্যাটাচ করা থাকে এই জমিতে, সেগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। আবার আরেকটা উদাহরণ দিই, যেমন একটা বাড়ি যখন আমি ট্রান্সফার করব, এই বাড়ির যে দরজা আছে কিংবা জানালা আছে, এইগুলো হচ্ছে লিগ্যাল ইনসিডেন্স। তার মানে একটা সম্পত্তি, একটা প্রপার্টি যখন আমি ট্রান্সফার করছি, এটার ইন্টারেস্ট তো ট্রান্সফার হচ্ছেই, পাশাপাশি হচ্ছে এটার যে লিগ্যাল ইনসিডেন্সগুলো আছে এগুলোও ট্রান্সফার হচ্ছে। তার মানে অপারেশনটা কীভাবে হবে? ট্রান্সফারের হস্তান্তরটা হবে, ইন্টারেস্ট ট্রান্সফার হবে, প্লাস পাশাপাশি লিগ্যাল ইনসিডেন্সগুলোও কী হবে? সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। এই দুটা বিষয় বলা হয়েছে মূলত সেকশন 8-এ। ওকে, এরপরে হচ্ছে সেকশন 9। সেকশন 9-এ বলা হয়েছে ওরাল ট্রান্সফার, মৌখিকভাবে কোনো কিছু ট্রান্সফার করা যায় কি না। উত্তর হচ্ছে সেকশন 9-এ বলা হচ্ছে যে where writing is not necessary, the property may be transferred orally.
যখন লেখালেখির কাজটা প্রয়োজনীয় না, সেই ক্ষেত্রে প্রপার্টিটা ওরালি ট্রান্সফার হতে পারে বা মৌখিকভাবে ট্রান্সফার হতে পারে, লেখালেখি ছাড়া সেটা ট্রান্সফার হতে পারে। এখন কোন জিনিসগুলো লেখালেখি বাধ্যতামূলক, কোন জিনিসগুলোর ক্ষেত্রে দলিল লেখা বাধ্যতামূলক বা দলিল করাটা বাধ্যতামূলক, আর কোন ক্ষেত্রে দলিল করাটা বাধ্যতামূলক না, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই সেকশন 9টা ক্লিয়ার হবে। সেকশন 9-এ সামারি কথাটা বলে দিচ্ছে যে ক্ষেত্রে লেখালেখির প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি ওরালি ট্রান্সফার করতে পারেন। এখন আমাদেরকে জানতে হবে লেখালেখির প্রয়োজন কোনগুলো আছে, সেটা জানলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে ওরালি আমরা কোন ক্ষেত্রে করতে পারবো। এখানে একটা লিস্ট আছে কোনগুলোর ক্ষেত্রে লেখালেখিটা আবশ্যক। এখানে বলে আছে গিফট অফ ইমুভেবল প্রপার্টি, যেটা আমরা এই আইনের সেকশন 123-এ গিফটের আলোচনাটা পাবো। অর্থাৎ গিফট করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যদি কোনো ইমুভেবল প্রপার্টি আমরা গিফট করি, সেই গিফটের ক্ষেত্রে মানে লেখালেখিটা বাধ্যতামূলক বা রিটেন একটা ডিড প্রস্তুত করা বাধ্যতামূলক। সেল অফ ইমুভেবল প্রপার্টি, যদি কোনো ইমুভেবল প্রপার্টি আমরা সেল করি, সেকশন 54-তে সেলের আলোচনা আছে। তো সেলের ক্ষেত্রেও লেখালেখিটা গুরুত্বপূর্ণ। কোনো একটা জিনিস যখন আমরা বিক্রি করব, কোন জিনিস ইমুভেবল প্রপার্টি বলা আছে, মুভেবল না। এখন আমাকে প্রশ্ন করতে পারবেন না যে আমরা যে বাজারে চাল কিনি, ডাল কিনি, এগুলোর ক্ষেত্রে আমরা লেখালেখি করি না কেন, ওটা তো সেল, বিক্রি, কিন্তু না, ওটা হচ্ছে মুভেবল প্রপার্টি। এখানে বলা হয়েছে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে, অর্থাৎ জায়গা, জমি, ঘর, বাড়ি ইত্যাদি। তাহলে এগুলোর ক্ষেত্রে লেখালেখি লাগবে, ঠিক আছে। রিটেন ডিড করাটা বাধ্যতামূলক। হচ্ছে লিজের ক্ষেত্রে লেখালেখি বাধ্যতামূলক বা রিটেন ডিড করাটা বাধ্যতামূলক। কোন লিজ, যেটা ইয়ার টু ইয়ার, যে লিস্ট আমরা বছরের পর বছর লিজ দিই, যেগুলা এত বছর থেকে এত বছর, 1 বছরের জন্য লিজ দিলাম কিংবা 3 বছরের জন্য লিজ দিলাম, এই ক্ষেত্রে আমাদেরকে মানে রিটেন ডিডটা আমাদেরকে আবশ্যক, ঠিক আছে। ওইটা লিখিত হতে হবে, ওই ট্রান্সফারটা কি হতে হবে, লিখিত হতে হবে। আর অনেক ক্ষেত্রে আমরা মান্থ টু মান্থ দিতে পারি, মাসিক হিসাবে লিজ দিতে পারি, সেক্ষেত্রে লেখালেখিটা আবশ্যক না, সেটা ওরালি করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে সিম্পল মর্টগেজ। মর্টগেজের বিভিন্ন প্রকার আমরা পড়বো যখন আমরা সেকশন 58-তে যাব। তো সিম্পল মর্টগেজ নিয়ে, মর্টগেজটা যখন সিম্পল মর্টগেজ হবে সেক্ষেত্রে লেখাটা আবশ্যক, ট্রান্সফারটা লিখিত হতে হবে। অন্যান্য মর্টগেজের ক্ষেত্রেও যখন ওই মর্টগেজটা 100 টাকার বেশি হবে, মর্টগেজ 100 বা তার বেশি যদি হয়, 100 টাকা অথবা তার বেশি মূল্যের যখন আমরা কোনো কিছু মর্টগেজ দিব, সেক্ষেত্রে ওই ট্রান্সফারটা লিখিত হতে হবে, মৌখিক হওয়া যাবে না। তবে মর্টগেজের ক্ষেত্রে একটা প্রকার আছে, সেটা হচ্ছে বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, অর্থাৎ জমির যে দলিল আছে, দলিল আমরা অনেক সময় ব্যাংকে জমি দলিল জমা দিয়ে কি করতে পারি, মর্টগেজের লেনদেন করতে পারি। তো এই মর্টগেজ যখন ব্যাংকে আমরা দলিলটা জমা দিই, সেক্ষেত্রে আমরা ওরালি সেটা করতে পারি, এটা এক্ষেত্রে লেখালেখির প্রয়োজন হয় না। ওই মর্টগেজের ক্ষেত্রে লেখাটা বাধ্যতামূলক না। এরপরে বলছে 7 নম্বরে এক্সচেঞ্জ অফ ইমুভেবল প্রপার্টি। যখন আমরা একটা জমি এক্সচেঞ্জ করি, দুটো জমি, দেখা গেল যে এটা হচ্ছে বি এর জমি আর এই জমিটা হচ্ছে এ নামক ব্যক্তির জমি, ঠিক আছে। তো এখন এর জমিটা হচ্ছে বি কে দিয়ে দিবে আর বির জমিটা এ কে দিয়ে দিবে, এক্সচেঞ্জ করবে, তারা পরিবর্তন করবে। এই যে জমি পরিবর্তন বা ইমুভেবল কোনো প্রপার্টি যদি পরিবর্তন করা হয়, এক্সচেঞ্জ করা হয়, বিনিময় করা হয়, সেক্ষেত্রে ওই ট্রান্সফারটা লিখিত হতে হবে, ওইটা মৌখিক হলে চলবে না। 8 নম্বর হচ্ছে ট্রান্সফার অফ অ্যাকশনেবল ক্লেইম। অ্যাকশনেবল ক্লেইমের ক্ষেত্রেও এই অ্যাকশনেবল ক্লেইম ট্রান্সফারের ক্ষেত্রেও কি হতে হবে, লেখালেখিটা জরুরি বা লিখিত হওয়াটা জরুরি। এটা আমরা
30 নম্বর সেকশনে যেয়ে আমরা পড়ব। তাহলে এই যে বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে লিখিত হতে হবে। এছাড়া অন্য যত ধরনের ট্রান্সফার আছে সেগুলো ওরালি করা যাবে। তার মানে আমরা বুঝতে পারছি বেশিরভাগই হচ্ছে লিখিত। ওরালি খুব কম জিনিসই ট্রান্সফার করা যায়। এ হচ্ছে আজকে আমরা সেকশন 9 পর্যন্ত। পরবর্তীতে আমরা পরবর্তী বিষয়গুলো আমরা ধীরে ধীরে কভার করব। ধন্যবাদ সবাইকে।